19। লোভ মানুষকে ধ্বংস করে, সাম্রাজ্য থেকে অতি ক্ষুদ্র বিষয়ের লোভ তৈরি করে ধ্বংসলীলা। লোভকারী ব্যক্তিদের শাস্তি ভয়ানক। আল্লাহ লোভীদের পছন্দ করে না। তাই তো খোদা হওয়ার লোভ ফ্রাউনকে বিশাল সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল। তবে অতি আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্রাউন তার নিজের শাস্তি নিজেই লিখে দিয়েছিল জেব্রাইলের কাছে। নীল নদে পানি আনার জন্য ফ্রাউন যখন দোয়া করেন, তখন আল্লাহ তার দোয়া কবুল করে নীল নদের পানি ফিরিয়ে দেন এবং জিবরাইল আলাইহিস সালামের পাঠিয়ে দেন। তিনি ফ্রাউনকে প্রশ্ন করেন, যদি কোনো মনিব তার ভৃত্যকে দুনিয়ার সমস্ত সুখ দেয়, তবুও সেই ভৃত্য তা উপেক্ষা করে নিজেই মনিব সাজতে চায়, তাহলে তার কিরূপ শাস্তি হওয়া উচিত? উত্তরে ফ্রাউন বলেছে, ওই অকৃতকে নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। ফ্রাউনের উক্তিটি কাগজে লিখিয়ে নিয়ে চলে যায় জিবরাইল আলাইহিস সালাম। সেরকম মৃত্যু দেওয়া হোক ফ্রাউনকে। সমুদ্রের গভীর ডুবিয়ে আল্লাহ তাকে শাস্তি দেন। লোভ কখনোই মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না, হেরে না, যার কারণে সবসময় আতঙ্কিত থাকে। শায়েরের ভাগে যেটুকু সম্পদ আছে তা হাতিয়ে আনতে পারলে বেশ হবে। হেরেনার সাথে তার স্বামী আকবরও আছেন, সাথে বাকি দুই ভাই ও তার বউয়েরা। তাদের পরিকল্পনা প্রধান হাতিয়ার বানিয়েছে হেরেনার মেয়ে চম্পাকে। শায়ের বলতে পাগল সে এখনও সে শায়েরের চরণতলে একটু ঠাঁই চায়, যার দরুন মায়ের অন্যায় আবদার সে মেনে নিয়েছে। পরীর সাথে ভাব জমিয়েছে, কথা বলার ছলে এটা ওটা খাওয়ায়, যার সাথে এক বিশেষ ধরনের ওষুধ মেশানো থাকে, যা দূরের একজন কবিরাজের কাছ থেকে আনিয়েছেন হেরেনা। পরী যাতে সন্তান জন্ম দিতে না পারে, সেই সুযোগে চম্পাকে শায়েরের সাথে বিয়ে দিবেন হেরেনা। এই সামান্য সম্পদের জন্য এখন মেয়েকে উৎসর্গ করছেন তিনি। চম্পাকে বুঝিয়েছেন, শায়ের তো পুরুষ জাত, বাচ্চা না হলে মেয়ে মানুষের দাম থাকে না, সে যতই রূপবতী হোক না কেন। তেমন করে পরীকে ও ছুঁড়ে ফেলে দিবে, তার চম্পার সাথে শায়েরের বিয়ে দিবে। চম্পা খুশি মনে তা মেনে নিয়েছে। মায়ের পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে সে। কিন্তু শায়েরের পরিজন সম্পর্কে অবগত নন বলে এসব কাজ করেছে হেরেনা। যদি জানতো তাহলে এরকম জঘন্য চিন্তা মাথায় আনতো না। শায়ের দুপুরে খাবার খেতে এসেছে। উঠোনে পরীর পরনে শাড়ি দেখে অবাক হলো সে, কেননা শায়ের ফেরা না পর্যন্ত পরী গোসল করে না। শায়ের সেদিকে তাকে বলেছিল, তার সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে সে যখন গোসল করে কাপড় মেলতে যায়। এই দৃশ্যটা শায়েরকে উপভোগ করানোর জন্য দুপুরে শায়ের ফেরার পর পরী গোসলে যায়। তাহলে আজকে হলো কি পরীর? ঘরে আসতে দেখলো পরী নামাজ পড়ছে। শুক্রবার বিদায় আজ একটু তাড়াতাড়ি এসেছে শায়ের। সে ভাবছে এখনও তো নামাজের সময় হয়নি। পরক্ষণে ভাবলো হয়তো নফল নামাজ পড়ছে, তাই শায়ের চলে গেল গোসলে। তারপর সেও চলে গেল মসজিদে জুমার নামাজ পড়তে। শুক্রবার দুপুরের পর বাড়িতেই থাকে শায়ের। নামাজের শেষে এসে দেখে পরী অন্যমনস্ক হয়ে বসে আছে। শায়ের পরীর পাশে বসলো। আপনার কি মন খারাপ পরী যান? হঠাৎ করে শায়েরের কথা শুনে চমকে ওঠে পরী। কোন কোন ধ্যানে মগ্ন ছিল সে। শায়েরের কথায় ধ্যানভঙ্গ হলো তার। আপনি কি বাড়ির জন্য চিন্তিত? না, তেমন কিছু না। আপনার চোখ দেখে মনের ভাবনা কিছুটা বুঝতে পারছি। আপনি কি বাড়ি যেতে চান? তাহলে নিয়ে যাব। না, আমি বাড়িতে যাব না। কদিন হলেই তো এসেছি, আমার কিছু হয়নি। তাহলে আপনার মুখে হাসি নেই কেন পরিজান? আমি যে হাসিটা দেখার জন্য ছুটে আসি, এই হাসিটা আজ কেন দেখতে পেলাম না? আপনি কি আমার কাছে সুখী নন পরিজান? পরে তৎক্ষণাৎ শায়েরের হাত মুঠো নিয়ে বলল, আপনি ছাড়া আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কাছে সুখী থাকতে পারবো না, তাই এই প্রশ্নটা আপনি কখনোই করবেন না। পরম যত্রে স্ত্রী গেলে হাত রাখলো শায়ের। তারপর বলল, তাহলে আমার থেকে কিছু লুকাবেন না, সব বলুন ভালোভাবে। পরী শায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে হাত রাখে, বলে, আপার বাচ্চাকে দেখছেন কি সুন্দর, তাই না? পরীর মনোভাব বুঝে গেল শায়ের। সেও হাত ধরে পরীর, তারপর বলল, আপনার চাই তাই তো? ফুপু বলেছিল একটা বাচ্চার কথা। কিন্তু একটু চুপ করে পরী বলল, আচ্ছা আমি কি মা হতে পারবো না? আল্লাহ চাইলে সব পারেন পরিজান, আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আপনার সাথে আছেন। কখনো আর এই চিন্তা করবেন না। অনেক দিন তো হয়ে গেল, আমার কিছুই ভালো লাগছে না। আর ফুপু? বুঝেছি, ফুপু আপনাকে চাপ দিচ্ছে তাই তো? না, ফুপুর তো মন চায় তাই না? তাছাড়া আমিও চাই। এত চিন্তা করবেন না, আপনাকে মনমরা হয়ে থাকতে দেখে ভালো লাগে না আমার। আমার পরিজনকে সবসময় হাসি খুশি দেখতে চাই। পরী বুকে জড়িয়ে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে শায়ের। না জানি এখন একটা বাচ্চার জন্য পরীকে কথা শুনতে হয়। ভাবনাটা সেটা নিয়ে নয়, ভাবনাটা হলো পরী তখন কিভাবে নেবে বিষয়টা। নিশ্চয়ই কঠিনভাবে প্রতিবাদ করবে। তখন না অশান্তির সৃষ্টি হয়। মন ভালো করার জন্য পরীকে নিয়ে ঘুরতে বের হলো শায়ের। গ্রামের পথে প্রায়ই যায় ওরা, তবে আজকে রাতে বের হয়েছে। সুধাকর আলোতে তখন ঝলমলের কাছে ধরেনি। রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। সেই সাথে হাতে হাত রেখে হেঁটে চলছে শায়ের পরী। আলতো করে পরীর বাহু ধরে জড়িয়ে আছে পরী। রাতে তো কেউ রাস্তাঘাটে খুব একটা আসে না। ফাঁকা রাস্তায় দুজনে বেশ উপভোগ করছে। সাথে পরীর মনটা ভালো হয়ে গেছে। শায়ের বলে, কিছু ভালোবাসা আর কিছু অনুভূতি গোপনে সুন্দর কি? না তো, আপনার কাছে প্রথম শুনলাম।
আপনার প্রতি আমার সকল অনুভূতি, ভালোবাসা সবই ছিল গোপন। কখনো ভাবিনি আপনি আমার ভাগ্যে আছেন। আমি চাঁদের আশা করিনি, চাঁদের আলোতেই খুশি ছিলাম। কিন্তু বিধাতা যে আকাশও চাঁদটাকে আমাকে দিয়ে দিলেন। চাঁদের থেকে চোখ সরিয়ে পরীর দিকে তাকিয়ে শায়ের বলে, যে রাতে আপনাকে প্রথম দেখেছিলাম খুব দীর্ঘ একটা রাত ছিল। আপনাকে দেখার পর কাক ভেজা চোখ নিয়ে খুব শুধু অস্থিরতা ছটপট করেছিলাম বাকি রাতটুকু। আপনাকে আরেকটিবার দেখার জন্য বেকুল হয়েছিলাম। কিন্তু সেই দেখা দিলেন বিয়ে রাতে। কত অপেক্ষা করিয়েছেন আমাকে ভাবতে পারছেন? কিন্তু আপনাকে চোখে কখনোই সেই অনুভূতি দেখিনি মালি সাহেব। কিভাবে এত সব গোপন রাখেন আপনি? আমার সবচেয়ে গোপন জিনিসটা কি জানেন? মাথা নেড়ে না বুঝে পড়ি। সায়ের তখন পকেট থেকে কিছু একটা বের করে। চাঁদের রূপলি আলোতে চিকচিক করে উঠল নুপুরটি। পরি এবার ভীষণ অবাক হলো। এই সেই হারিয়ে যাওয়া নুপুর, যেটা পাগলের মতো খুঁজেছে পরি। আর সেটা কি সায়েরের কাছে ছিল? সে বুঝতে পারেনি। পরি জিজ্ঞাসা করলো, এটা আপনার কাছে ছিল? তবে আপনি তখন বলেননি কেন? তখন তো জানতাম না এই নুপুরের মালিক আমার হবে, তাই যত্ন করে লুকিয়ে থেকেছিলাম। এখন বুঝতে পারছেন তো আমার ভালোবাসাটা কত গোপন ছিল? বিনিময়ে হাসলো পরি। সায়ের হাঁটু মুড়ে বসে নুপুরটা পরিয়ে দিল পরীকে। সায়ের উঠে দাঁড়ানোর আগে কারোর সাথে ধাক্কা খেলো পরি। ধাক্কাটা খুব জোরে লাগতেই সরে আসলো সে। পিছন ফিরে কাউকে দ্রুত পায়ে চলে যেতে দেখলো পরি। সায়ের উঠে দাঁড়ালো, পরীকে ধরে বলল, আপনার লাগেনি তো? পরে আগন্তুকের দিকে তাকিয়েছিল তখন। সায়ের বলল, এই যে দাঁড়ান, চোখে দেখেন না এভাবে ধাক্কা দিলেন? মেজো কাকি? সায়ের অবাক হয়ে বলল, মেজো কাকি? আপনি চিনলেন কিভাবে? পরে তীক্ষ্ণ দৃষ্টিতে রিনার দিকে তাকিয়ে বলল, তার চালচলন আমি খুব ভালো করেই চিনি। সে এই সুগন্ধ তেল মাখে আর গন্ধটা পেয়েছি। কিন্তু মেজো কাকি এত রাতে কোথায় গিয়েছিল? সায়ের নিজেও তো খেয়াল করেনি। সত্যি তো, কোথায় যেতে পারে? এসব চিন্তা করতে করতে বাড়িতে চলে আসে ওরা। সায়ের কিছু না ভাবলেও পরি ভাবছে। কেননা ইদানিং পরি সায়েরের মেজো কাকি রিনা আর হেলেনার কথা বলতে দেখে। কিন্তু বিষয়টা এখন বেশ বুঝতে পারছে। সাথে খুশিনাকে ঘরে ডেকে নিয়ে কিছু বলে। পরি এতদিন এসবে পাত্তা দিত না। ওরা যা বলে বলুক, তাতে ওর কি? কিন্তু যখনই বিষয়টা খুশিনা পর্যন্ত গিয়েছে, তখনই পরি ভেবেছে কিছু তো একটা ঘাপলা আছে। পরির ধারণা সঠিক হলো যখন খুশিনা পরের দিন এসে সায়েরকে ডাকলো। কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সায়ের। খুশিনা তখন সায়েরকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো। কামে যাস তুই? কিছু বলবি? হ্যাঁ কইতাম, কি কমু? তুই আমার পোলা, তোর ভালা লাইগে কইব। তোর বউয়ের তো পোলাপাইন হইব না, বংশধর তো আনা লাগবো, নইলে তোর হইব কি? কি কইছিলাম, তোর বউ থাক, তুই চম্পারে বিয়ে কর। পরি স্তব্ধ হয়ে গেল। ফুপু তো এত সহজে কথাটা বলে ফেলবেন তা জানা ছিল না পরির। এতদিন কতই না ভালোভাবে দিন কাটছিল এই ফুপুর সাথে, আর আজকে এই মানুষটা এত সহজে কথাগুলো বলে দিল। পরে কিছু বলল না, শুধু সাহেরের জবাবের আশাতে ছিল। সাহের শান্ত স্বরে বলল, আজ বলছো, তবে দ্বিতীয়বার যেন তোমার মুখে এই কথা না শুনি ফুপু। কেন কমু না শেহরান? তোর কি বাপ হবার ইচ্ছে করে না? দেখ, সব ভাইবা দেখছি আমি, তাই তোর বউয়ের সামনে কইলাম তুই বিয়া কর, দেখবি সব ঠিক হয়ে যাইব। সাহের এবার খুব রেগে গেলেন। রাগান্বিত কণ্ঠে বললেন, পরিজন থাকলেই চলবে আমার, চাই না আমার বাচ্চা। আর তোমাকে কে বললো আমার বউয়ের বাচ্চা হবে না? খুশি না জবাব দিল না। জবাব দিল পরি, বড় কাকি বলেছে তাই না ফুপু? এবারও জবাব দিল না তিনি। কথাটা তো হেরেনাই বলেছে খুশিনাকে। হেরেনা আগেও চেয়েছিল চম্পা সায়েরের বউ হোক। এখন যখন পরি মা হতে পারবে না জেনেছে, তখন চম্পার সাথে সায়েরের বিয়ে হলে ভালোই হয়। এই ভেবে খুশিনা রাজি হয়েছে। বড় কাকি কীভাবে জানলো আমি মা হতে অক্ষম? তিনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? খুশিনা এবার মুখ খুললেন, চম্পা তোমাকেও কইতে শুনেছে। সায়ের পরি একে অপরের দিকে তাকালো। ওরা কবে এসব নিয়ে আলোচনা করলো? আর চম্পা শুনলই বা কীভাবে? পরির মাথাটা ঘুরে গেল। ভালো ব্যবহার করাটা কি তাহলে চম্পার নাটক ছিল? রাগে পরি চেহারা লাল বর্ণ ধারণ করলো। ওর জীবনে বিশ্বাসঘাতকের জায়গা এক চুলো নেই। অন্যায়কারীকেই পরি কখনোই ক্ষমা করেনি, আজও করবে না। দোষীদের সে শাস্তি দিবে। সায়ের কিছু বলুক বা না বলুক, পরি বলবে। এতদিন চুপ থাকায় পরীকে দুর্বল ভেবে তারা যে ভুল করেছিল, তার মাসুল এবার পাবে তারা। তার আগে সব কথা জানতে হবে। তাই পরি খুশিনাকে আবারও জিজ্ঞাসা করে, চম্পা আর কী কী বলছে ফুপু? আপনি সব বলুন, সব সত্য বলবেন। কিছু একটা ষড়যন্ত্র আছে তা বুঝতে পারে খুশিনা। তাই তিনি বলতে লাগলো, চম্পা কইলো তুমি নাকি পোলাপান হওয়াতে পারবা না। কোন ফকির দেখাইছ? চম্পা সব শুনেছে। হের লইগে হেরে না কইলো, বউরে যখন পোলাপান হইব না, তাহলে চম্পার লাগে বিয়ে দিলে ভালো হইব, পোলাপানের সুখ হইবে সেরানে। আপনাকে সাদাসিধে পেয়েছে, যা বুঝিয়েছে তাই বুঝেছে ফুপু। কিন্তু আমি সঠিকটাই বুঝেছি। চম্পা অনেক বড় চাল ছেড়েছে ফুপু, যা আপনি টের পাননি। ক্রমাগত রাগ বেড়ে যাচ্ছে পরীর। সায়ের বুঝলো এবার পরি নিজেকে থামাতে পারবে না। পরি পালঙ্কে গিয়ে বসে মাটির দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো সে। খুশি না নিঃশব্দে স্থান প্রস্থান করলো। পরি এমন শান্ত হতে দেখে সায়ের ওর পাশে গিয়ে বসে। নিমজ্জিত কণ্ঠে শুধায়, চম্পা আর চামেলিকে আমি সবসময় নিজের বোনের চোখে দেখতাম। কখনো অন্য চিন্তা ওদের নিয়ে মাথাতে আসতো না। কিন্তু চম্পার মনে যে অন্য কিছু থাকবে তা আমি জানতাম না। শুধু এই জেদ ধরে এত বড় মিথ্যে বললো কেন?
পরে চোখ তুলে সায়রের দিকে তাকালো। মুখটা কেমন মলিন হয়ে গেছে। চম্পা শুধু এই কাজটা করেনি, আরও একটা জঘন্য কাজ করেছে জানেন। সায়রের মুখে কিছু না বললেও চোখের মাধ্যমে বোঝালো সে জানতে চায়। পরি বলল, কাল রাতে ওটা মেজো কাকি ছিল। আমার সাথে ধাক্কা লাগতে তিনি অনেকটা ভয় পান, সেটা আমি তখনই বুঝেছি। কিন্তু কারণটা আমি আজ সকালে বুঝলাম। বালিশের তল থেকে একটা কাঁচের শিশি বের করে পড়ি, সেটা সায়রের দিকে তুলে ধরে বলল, মেজো কাকি কাল এটা ফেলে গিয়েছিল। আপনি খেয়াল না করলে আমি করেছি। এটার মধ্যে একটা ওষুধ আছে, কিন্তু তা কি সেটা আমি জানতাম না। তাই চামেলিকে দিয়ে উসমান ফকিরের কাছে পাঠিয়ে জানতে পারি। আমি যাতে মা হতে না পারি সেজন্য একটু আগে আমাকে খাইয়েছে চম্পা। আমি অনেক আগে খেয়াল করেছি সব কাকিরা আমাকে নিয়ে কিছু বলেন, আমার ক্ষতি করতে চান, কিন্তু এসবে যে চম্পার হাত আছে তা জানতাম না। ফুপু যখন এলো আমি কিছুটা আন্দাজ করেছি তিনি কি বলতে এসেছেন। কেয়ামত হলেও আমি আপনার হাত ছাড়বো না পরিজন, কিন্তু তার আগে চম্পাকে ওর কাজের হিসাব দিতে হবে। সায়ের উঠে নিলে পরি তার হাত থামিয়ে দিয়ে বলে, হিসাবটা তো আমি নিজেই নিব মালি সাহেব। পরীর কাজ পরীকেই করতে দিন। আরেকটা কথা শুনে রাখুন, বিশ্বাসঘাতকের বুকে ছুরি চালাতে আমার বুক কাঁপবে না। আপনি চেয়ে আমার থেকে দূরে যেতে পারবেন না। আপনাকে আমার হয়ে থাকতে হবে ইহকাল পরকাল। ভালোবাসা অত সহজ নাই। সত্যিকারের ভালোবাসা কোনো ঝড় আলাদা করতে পারে না পরিজান। দেহ আলাদা করলে মনকে আলাদা করা যায় না। আমি আপনার সব বিপদে ঢাল হয়ে দাঁড়াবো, কথা দিলাম। বিপদকে আপনাকে ছোঁয়ার আগে আমাকে ছুতে হবে। হুট করে জড়িয়ে ধরল সায়েরকে। সায়ের নিজের পক্ষে ঠাঁই দিল পরীকে। পরীর এত বড় ক্ষতি হয়ে গেল, অথচ পরী শান্ত, ভীষণ শান্ত। এর মানে পরী ভয়ানক কিছু করবে। সায়ের পরীকে আজ একা ছাড়ল না। কাজে না গিয়ে পরীর কাছে থাকলো, কিন্তু দুপুরের পর পরীকে ফেলে যেতে হলো। ইলিয়াস লোক পাঠিয়েছে, জরুরি তলবে সায়েরকে যেতে হলো। পরী তখন ঘরে একা, সারাদিন কোনো কথা না বলে মুখ থেকে বের করেনি, এমনকি সায়েরের সাথেও কথা বলেনি। রাগটা একটু কম হলেও বিকেলে তার দ্বিগুণ হয়েছে। চম্পা চামেলি দুজনে এসেছে, এবার খালি হাতে আসেনি ওরা, পায়েস হাতে চামেলি। পরী বসা থেকে দাঁড়িয়ে গেল, পায়েসের বাটিটা হাতে নিয়ে চম্পার দিকে তাকে বলল, আমাকে তো অনেক খাইয়েছো চম্পা, আজকে তুমি কি একটু খাও। চম্পা ভয় লাগলো একটু, সে চামেলির দিকে তাকালো। চামেলি বোকাশোকা হলো, আজ সে পরীর পক্ষে। পরীর এতই ভক্ত সে যে পরী যা বলবে সে তাই করবে। তবে পুরো বিষয়টা চামেলি নিজেও জানে না। পরী এগিয়ে গেল চম্পার দিকে, বলল, একটু খাও চম্পা। না ভাবি, আপনার লগে আনছে, আপনি খান। আমার জন্য এত দরদ কেন তোমাদের? এত খাওয়াচ্ছ কেন আমাকে? কি মিশিয়েছো পায়েসে? চম্পা ঘামতে শুরু করলো। পরী জানলো কিভাবে? পরী চম্পার গাল চেপে ধরে বাটি শুদ্ধ মুখে ঢেলে দিল চম্পার। চম্পা পরীর থেকে ছিটকে সরে এলো, দৌড়ে বাইরে এসে সঙ্গে সঙ্গে বমি করে দিল। পরী নিজেও বাইরে চলে এসেছে। চম্পার পিছন ফিরতে এক হাত গলা টিপে ধরল চম্পার। পরীর শক্ত হাতের বাঁধন শত চেষ্টা করেও পরীর থেকে ছাড়তে পারল না। পরীর চোখে রাগ দেখে ভীষণ ভয় পাচ্ছে চম্পা। হিংস্র মানবীর ন্যায় চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে চম্পাকে। আমার হিংস্রতা দেখোনি তুমি চম্পা, আজ দেখবে। এই হাতে অনেক পুরুষদের কাবু করেছি, আর তুমি তো একজন নারী মাত্র। চম্পার মুখ দিয়ে কথা বের করতে পারলো না, শ্বাস আটকে যাচ্ছে, চোখ ঝাপসা যাচ্ছে। সে হাত নাড়িয়ে চামেলিকে বলছে তাকে বাঁচাতে, কিন্তু চামেলি নিজেই ভয় পাচ্ছে। হঠাৎ করে পরীর হলো কি তা সে নিজেই জানে না। পরী আবার বলল, আমার স্বামী একান্তই আমার। তুমি কি ভেবেছো বাচ্চা জন্ম দিতে না পারলে আমি তার সাথে তোমার বিয়ে দেবো? এতটা সহজ? আমার স্বামী, আমার ভালোবাসা। কষ্ট পেলে দুজনে একসাথে পাবো, আর হাসলে একসাথে হাসবো। আমাদের দেহ আলাদা হলে আত্মা এক, কিন্তু পারলে আমাদের আলাদা করে দেখাও। ঝটকা মেরে চম্পাকে ফেলে দিল পরী। মাটিতে শুয়ে কাঁচতে লাগলো সে। চামেলি দ্রুত বোনকে ধরে ওঠায়। কি হয়েছে ভাবি? তুমি এমন করতেছো কেন? আপা কি করছে তুমি বুঝবে না, কিন্তু এটা জেনে রাখো তোমার মা আর বোনের জন্য জঘন্য অপরাধ করছে। পরী নিজের ঘরে চলে গেল। যতক্ষণ চম্পা সামনে থাকবে ততক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চামেলি তার বোনকে নিয়ে ঘরে গেল, সাথে সাথে সব বলে দিল। হে না কিছুটা বিচলিত হলে তেমনভাবে নিলেন না বিষয়টা। পরী আর কী বা করতে পারে? আর শেহরান তো তার সাথে কথাই বলে না। তবু রাতে দুই যাকে ঘরে ডাকতে গভীর পরামর্শ। হেরেনা বললেন, শেহরান তো সব যাই না গেল, এখন তো সব দিক গেল, কি করি এখন? ছোট যা কনক বলল, ভাবি আমি কই বাদ দেন সব, ওই জমি আমরা পাবো না। কনককে ধমক দিল হেরেনা, তুই চুপ থাক, এতদিন জমি আমরা খাইলাম, অহন তো আমাগো হইয়া গেছে, আমরা দিমু না। তোর ভাইয়ের লগে এই নিয়ে কথা কইতে হবে, কোনো ঝামেলায় পড়লাম রে। দরজায় ঠকঠক আওয়াজে চম্পা গিয়ে দরজা খুলে, কিন্তু সে অবাক হলো পরীকে এ সময় দেখে। শান্ত চোখে চম্পাকে দেখে নিল পরী। আজ যেন পরীকে ভয়ানক সুন্দর লাগছে। পরীকে লাল শাড়িতে পরীকে লাগছে। স্মিত হাসলো পরী। পরী সব কিছু আজকে ভয়ানক মনে হচ্ছে চম্পার কাছে। পরী বলল, ভেতরে আসতে দিবে না? চম্পা দ্রুত দরজা হতে সরে দাঁড়ালো। সবাই অবাক করে দিয়ে দরজাটা আটকে দিল পরী। হেনা বলল, দরজা আটকায় কেন তুমি? জবাব না দিয়ে পরী চম্পাকে বলল, আমাকে বসতে দাও। সব কথা দাঁড়িয়ে বলবো নাকি? জল চোখে এনে বসতে দিল পরীকে। পরী শান্ত স্বরে বলল, আমাকে ওই ওষুধটা খাওয়ানোর পেছনে কারণটা কি শুধু চম্পার, নাকি অন্য কারো হাত আছে? কথাটা বলে হেরেনার চোখে চোখ রাখে। হেরেনা জবাব দিল, তোমার এত কথা কমু কোনো ঘরে যাও। রূপ দিয়ে শেহরানকে
হয়তো বশ করলে আমাকে পারবা না। পরি হাসলো। নারীর রূপে পুরুষ বশ হয়, নারীরা ঈর্ষান্বিত হয়। আমি সত্যি জানতে চাই, বলুন, না হলে এই মাইয়া কি করবা, মারবা নাকি? সাহস তো কম নাই। পরি সোজা হলো, তারপর বলল, আমি যখন খুন করি তখন আমার বয়স 13 বছর। তাহলে ভেবে দেখুন, 13 বছরে একটা খুন করছি, আর এখন 4টা খুন করার সাহস আমার মধ্যে আছে। হেরেনা নড়ে চড়ে বসলো। পরি কি সত্যি বলছে নাকি ভয় দেখাচ্ছে? অতটুকু মেয়ে মানুষ মারলে কীভাবে? সে বলে, মস্করা করতেছো আমাকে লাগে? আমি কি আপনার বিয়াই লাগি যে মজা করবেন? এই হাতে দা তুলে নিয়েছিলাম সেদিন। সুরের বাচ্চাটাকে ঘাড়ে এক কোপতে মারতে শেষ। ও রক্ত ভিজেছে সেদিন। পরির কথা শেষ করার আগে বজ্রপাতের শব্দ এলো। পরিবারে সবাই কেঁপে উঠল। বিকালে থেকে আকাশে মেঘ ছিল, এখন হয়তো বৃষ্টি হবে, সেই আভাস দিচ্ছে প্রকৃতি। পরি আবারও বলতে লাগলো, তবে আমার সবচেয়ে খারাপ লেগেছিল কেন জানেন? ওর ঘাট থেকে মাথাটা আলাদা করতে পারেনি বলে মেজাজটাই খারাপ হয়ে গেছিলো। পরির কথাগুলো সবাইকে ভয় পাইয়ে দিল। তবে কেউ কোনো কথা বলল না দেখে পরি অবাক হয়ে গেল। আপনাদের এসব কেন বলছি তার কারণ জানতে চাইবেন না? কারণ হলো, এবারের মতো আপনাদের ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার কিছু করার আগে নিজের ঘাড়ের কথাটা চিন্তা করবেন। এখন বাকি কারণটা কি ভালোভাবে বলবেন, নাকি শ্বাসনালী চেপে ধরে কথা বের করব? কনক খুন খারাপই ভয় পায় খুব। পরীর কথা সে বিশ্বাস করে ফেলেছে, তাই সে সব সত্য গড়গড় করে বলে দিল। হেরেনা চেয়েও আটকাতে পারল না। হেরেনা এখন পরীর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু চম্পা কেন জানি না মনে হচ্ছে পরী সত্যি বলছে। পরী আজ যেভাবে ওর গলা চেপে ধরছে, মনে হচ্ছিল আজ সে মরেই যাবে। ওই হাতে নিশ্চয় কাউকে মেরে ফেলেছে পরী। কনকের কথা শুনে পরী বলল, এইটুকু সম্পদের জন্য আপনারা একটা মেয়ের মাতৃত্ব কেড়ে নিলেন? বাহ, খুব ভালো। এর থেকে আরও বেশি সম্পদ পাবেন আপনারা, আমি দেব, তবে তার সাথে আমার মাতৃত্ব ফিরিয়ে দিতে পারবেন। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, সবাই চুপচাপ, শুধু চারিদিকে পড়ার শস্য শব্দ ভাসছে চারিদিকে। পরি সবার দিকে তাকিয়েছে। এবার সে দরজার শব্দে সেদিকে তাকায়। দরজা খুলে চম্পা। বাইরে থেকে সায়রের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, ঘরে চলুন পরিযান। পরি কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। ঘরে যেতে যেতে অনেকটাই ভিজে গেল পরি। সায়ের আরও বেশি ভিজে গেছে। আড়ত থেকে ফিরতে ফিরতে ভিজে জুবুথুবু। পরীকে ঘরে না দেখে সায়ের বুঝে গেছে সে কোথায় থাকতে পারে, ঘরে। আস্তে সায়ের বলল, আপনি ওই ঘরে কেন গিয়েছিলেন? আর কখনোই যাবেন না। পরি কিছু বলল না, চুপচাপ গামছা এনে সায়েরের মাথা মুছতে লাগলো সে। সায়ের নিজেও চুপ করে রইল। একটু পর বললেন, আপনি কাকে খুন করেছেন পরিযান? আমি সব শুনেছি, দেখেছি। এটা বলবেন না যে আপনি ভয় দেখানোর জন্য করেছেন। আমি আপনার কথাটা বুঝতে পারছি, আপনি সত্যি বলছেন। প্রসঙ্গ পাল্টে ফেলে পড়ি, বলে, সুরমা পড়লে আপনাকে এত ভালো লাগে কেন মালি সাহেব? আপনার সব সৌন্দর্য কেন ওই চোখে ঢেলে দিয়েছে বিধাতা? আমার যে নেশা ধরে যায়। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, আমাকে আজ ভালোবাসা দিবেন মালি সাহেব? আগের থেকে আরও বেশি ভালোবাসা চাই আমার। পরে কেমন যেন উম্মত মনে হচ্ছে সায়েরকে। আজকের ঘটনাটা ওকে কেমন যেন ঘুরে ফেলে দিয়েছে। সায়ের বলল, আপনার কি হয়েছে পরিজান? শরীর খারাপ লাগছে? আপনার ভালোবাসার অসুখ আজীবন থাকবে আমার। আমাকে সুস্থ করতে কোনোদিন পারবেন না আপনি। কথা শেষ করতে সায়েরের বুকে ঢলে পড়ি। সায়ের পরীকে কোলে তুলে নিল সাথে সাথে। এইবার সে খেয়াল করলো পরি সম্পূর্ণ চুল ভেজা, শরীর জ্বরে পুড়ে আসছে। সকালবেলা কলপারে গিয়ে ইচ্ছে মতো ভিজেছে পরি। মাতৃত্ব হারিয়ে ফেলেছে সে, এটা কিছুতেই মানতে পারছে না। আর কি কখনো মা হওয়া সম্ভব কি পরীর পক্ষে? বেশি ভেজার কারণে শরীরে জ্বর নেমে এসেছে। তারপর আজকের ঘটনা পরীর মস্তিষ্কে বেশ গভীরভাবে আঘাত করেছে, যার জন্য উল্টোপাল্টা বকছে। পরীকে পালঙ্কে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিল সায়ের। সে নিজে উঠতে গেল, পরীর হাতটা টেনে ধরে। হ্যারিকেনে টিমটিম আলোয় সায়ের ঘরে অস্থির চিত্তে নয়নে তাকিয়ে আছে পরী। ফর্সা মুখখানা রক্তিম বর্ণ ধারণ করছে, অসম্ভবভাবে কাঁপছে ছোট দুটো। পরিকম্পিত কণ্ঠে বলল, আপনার সব ভালোবাসা আমাকে দিন না মালি সাহেব, যাতে আপনার কাছ থেকে আর কেউ ভালোবাসা না চায়। সবাই যেন খালি হাতে ফিরে যায়। আপনার সব ভালোবাসা শুধু আমার কাছে থাকবে। পরীর মাথায় হাত বুলিয়ে দিল সায়ের। আপনার শরীরে জ্বর এসেছে পরিজান, আপনি একটু চুপ করে শুয়ে থাকুন। পরি হাতটা শক্ত করে চেপে ধরে বলল, না, আমি ঠিক আছি। কেন পাগলামি করছেন? আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। একটু শান্ত হন। আপনাকে ছেড়ে যেতে কখনো দিলেই তো যাবেন। সায়ের পরি থেকে হাতটা ছাড়িয়ে পরনে ভেজা গেঞ্জি পাঞ্জাবিটা খুলে ফেলল। ভেজা পোশাক বদলে পরির পাশে এসে বলল। পরির কপালে হাত রেখে দেখে জ্বর ক্রমাগত বেড়েই চলছে। সায়ের জলপট্টি দিতে চাইলে পরি বারণ করলো। পরির বারণ উপেক্ষা করতে পারল না সায়ের। পরি জেদ ধরে বসে আছে। সায়ের পড়ল বিপাকে। পরি উঠে বসে জড়িয়ে ধরল সায়েরকে। উত্তাপে শরীর কেঁপে উঠল। আপনি ভিজছেন কেন পরিজান? এখন তো কষ্ট পাচ্ছেন। আপনি পাশে থাকলে আমার কোনো কষ্ট হবে না। বহু কষ্ট পার করে আপনার কাছে সুখের ঠিকানা খুঁজে পেয়েছি। আমার আর কষ্ট হবে না। আমার কাছে তো আপনার সব কষ্ট। আপনার মতো চাঁদের গায়ে আমার মতো কলঙ্ক মানায় না পরিজান। আকাশের চাঁদের গায়ে তো কলঙ্ক আছে, তা চাঁদের সৌন্দর্য বহন করে,
তেমনি আপনি আমার কলঙ্ক, এই কলঙ্ক ছাড়া আমার অস্তিত্ব নেই। বৃষ্টির তোর চলছে, বিদ্যুৎ চমকানো মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। পরীকে বুকে জড়িয়ে বসে আছে সায়ের। পরী ঘুমায়নি। সে সায়েরকে এটা ওটা জিজ্ঞাসা করছে আর সায়ের উত্তর দিচ্ছে। সায়ের বুঝতে পারছে পরী কেমন এরকম করছে। সে মা হতে পারবে না, কষ্ট তো হবে। নিজের কাছে মানুষ যে এমন বিশ্বাসঘাতকতা করবে তা সায়ের ভাবেনি। সে তো ওদের কোনোদিন ক্ষতি করেনি, তাহলে তারা কেন এরকম করলো? পরী অনেক মেহনত করে ঘুম পাড়াতে হলো। পরীর জ্বর নামা পর্যন্ত সায়ের জেগেছিল, জলপট্টি দিয়েছিল। সকাল হলো কিন্তু বৃষ্টি কমলো না। গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল। বৃষ্টি মাথায় সায়ের কোথায় যেন বেরিয়ে গেল। ফিরল ঘন্টা দুয়েক পর, হাতে তার কিছু কাগজপত্র। পরী চুপচাপ সায়েরের কাজ দেখতে লাগলো। সব কিছু ঠিক করে বের হতে নিলে পরী জিজ্ঞাসা করে, আবার কোথায় যাচ্ছেন? আর ওসব কিসের কাগজপত্র? সায়েরের মনে হলো এবার পরীকে সব জানানো উচিত। সে পরীর কাছে এসে বলল, আমার ভাগের যেটুকু জমি আছে তার দলিল আমি সব ওদের দিয়ে দিব, বিনিময়ে আমি আপনাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। পরী বলল, না। শুধু সায়েরের দিকে তাকিয়ে রইল। সায়ের পরীর গালে হাত রেখে বলল, নিজের সাধ্যের মধ্যে রানীর মতো করে রাখবো আপনাকে। রাজা হতে পারবো না কখনো, তবে কোন রাজার সাধ্য আমার মতো হওয়ার? আমার মতো করে আপনাকে কেউ আগলে রাখতে পারবে না পরিজান। সায়েরের হাতে হাত রাখে পড়ি। স্মিত হেসে বলে, আপনার মনের রাজ্যে রানী হতে পারলেই হবে। আপনি সব দিয়ে দিন ওদের, আপনার ভালোবাসায় বেঁচে থাকতে পারবো। পরে সম্মতি পেরে সায়ের ছুটলো হেডেনার ঘরের দিকে। চম্পা তখনও মন খারাপ করে বসে এলো। সায়েরকে আস্তে থেকে উঠে দাঁড়ালো। সায়ের বলল, তোর মা কোথায়? চম্পা গলা দিয়ে কথা বেরোলো না। গলাতে সব কটা আটকে গেল। আঁচলে হাত মুছতে মুছতে হেরেনা এলো। সায়ের দলিলটা হেরেনার হাতে দিয়ে বলল, এই নিন আপনাদের সম্পত্তি। এইটুকু সম্পত্তির জন্য আমার সব কিছু কেড়ে নিলেন। এবার আশা করি শান্তিতে থাকবেন। আপনার কারো ছায়া যেন আমার পরিজনের উপর না পড়ে। আমার ধৈর্যের বাঁধ ভাঙার কিন্তু সময় এসে পড়েছে, তাই সাবধান। ঘর থেকে বের হওয়ার আগে সায়ের চম্পাকে উদ্দেশ্য করে বলে, যে মানুষটাকে তোকে এত কাছে টানলো, তার এত বড় ক্ষতি করতে তোর বুক কাঁপলো না? তোর জন্য মুখ আমি দ্বিতীয় না দেখি। সায়ের চলে গেল। চম্পা কাঁদতে লাগলো মাটিতে বসে। হেনার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার সম্পদ তো তুমি পাইছো মা, আমি কেন আমার সম্পদ খোয়াইলাম? তুমি পারলা না আমার সম্পদ আইনা দিতে? হেনা মুখ গম্ভীর করলো। সে মনে মনে ভীষণ খুশি। সায়ের যে ওকে সব দিয়ে গেছে। তিনি এও ভাবলেন, এবার চম্পাকে বড় ঘরে বিয়ে দিবেন, তাহলে ওনার 16 কলা পূর্ণ হবে। দিন পেরিয়ে বছর পেরায়। পরীর মন খারাপ করে বসে থাকে বাড়ির জন্য, কিন্তু সময়ের অভাবে সায়ের পারে না পরীকে নিয়ে যেতে। কিন্তু তার ভালোবাসার কোনো কমতি রাখেনি সায়ের। পরী কখনো প্রশ্ন করতে পারেনি সায়েরকে, জিজ্ঞাসা করতে পারেনি সায়ের তাকে ঠিক কতখানি ভালোবাসে। তার প্রমাণ সে পদে পদে পেয়েছে। সায়েরের ছোট্ট ঘরটাকে রাজপ্রসাদ মনে হয় পরীর। সারাদিন রাত ঘরে বসে কাটে ওর। সেদিনের পর থেকে পরী সম্পূর্ণ একা থাকে। চম্পা তো আসে না, এমনকি চমলিককে আসতে মানা করছে। কেন? চামেলি সহজ সরল মানুষ, কখন কি বুঝিয়ে পাঠাবে ওকে কে জানে। তবে মাঝে মধ্যে চামেলি উঠোনের দরজা খুলে উকি দেয়, দুই এক কথা বলে আর আবার চলে যায়। এমনই একদিন চামেলি এসে বলল, ভাবি আবার বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? কোথায়? পাশের গ্রামে সুজনের লগে। মাই নাকি? কোথায়? পাশের গ্রামে সুজনের লগে। মা কইল এই শুক্রবার বিয়া। পরী কথা বলল না, একটু চুপচাপ থেকে চামেলি আবার বলল, আমার ভালো লাগে না ভাবি, তুমি তো আইবা না বিয়েতে, আমি একলা একলা কী যে করুম। কিন্তু করার নেই চামেলি, তোমার ভাই চায় না, আমি চাই না। আপা আর মা একটু ভালা না ভাবি, সায়ের আসার সময় হয়ে গেছে। তাই পরি বলল, তুমি এখন যাও, তোমার ভাই এখনই চলে আসবে, তোমাকে দেখলে বকবে। চামেলি মন খারাপ করে প্রস্থান করলো। পরি নিজের কাজে চলে গেল। সব কিছু জানার পর খুশি না তার ভাইয়ের বউদের সাথে কথা বলে না। তিনি পরীকে নিয়ে ছোট্ট নানার ফকিরের কাছে যায়। মাতৃত্বের স্বাদের জন্য পরী নিজেও যায়, কিন্তু কোনো লাভ হয় না। কত ওষুধ খেয়েছে, কোনো ইয়াত্তা নেই। দিন শেষে পরী হতাশ হয়েছে, তবু আল্লাহর ওপর ভরসা। সায়ের ফিরলে ওর মন খারাপ কখনোই তাকে বুঝতে দেয় না। পরী জানে ওর হাসি দেখলে সায়েরের সব ক্লান্তি দূর হয়ে যাবে। চম্পার বিয়েতে সায়েরকে দাওয়াত করে যায় আকবর, কিন্তু সাথে সাথেই তা প্রত্যাখ্যান করে সায়ের। আকবর কিছু বলার সুযোগ পেল না। সায়েরকে সে সুযোগ দিবে, কখনোই দিবে না। পরে নিজে সায়েরকে বলে, ফিরিয়ে না দিলেই পারতেন, নিজেরই তো লোক, অন্তত বিয়েতে না হয় থাকুন। আমি শুধু আপনার সাথে থাকতে চাই, বাকি জীবনটুকু কাটাতে চাই, এছাড়া অন্য কাউকে আমাদের মাঝে আনতে চাই না। ওদের ক্ষমা করলেও আমার ক্ষোভ কিন্তু যায় নেই। আপনি ওদের হয়ে কিছু বলতে আসবেন না। আর কোনো বাক্য উচ্চারণ করে না। সে সায়ের যে কতটা চায় তার চেয়ে গভীরভাবে সায়ের পরীকে চায়। এভাবে দুজনের সংসার কেটেই যাচ্ছে। চম্পার বিয়ের আগে দিন খুশি না ধরে বেঁধে সবাইকে নিয়ে গেল। যতই হোক তো তার যার যাওয়া উচিত, একমাত্র ফুপু বলে কথা। সায়ের নিজেই খুশিনাকে যেতে বলছে। সায়ের তাই সন্ধ্যা হতেই বাড়ি এসে পড়লে, নাহলে পরী একা হয়ে যাবে। হঠাৎ চম্পা ছুটে এসে যেমন জাপটে ধরে সায়েরকে। আকস্মিক ঘটনাতে সায়ের নিজেকে ছাড়ানোর বদলে চুপ করে দাঁড়িয়ে থেকে চম্পা কাঁদতে কাঁদতে বলে, মাফ করো শেহরান ভাই, আমি মার কথায় সব করেছি, আমি তো ইচ্ছে করে কিছু করি নাই। আমি তো
তোমারে চাই, এমনে ছাইড়ে দিও না, আমি বিয়ে করতে চাই না, মইরে যামু আমি। হাতে টান লাগতে ঘাড় ফিরিয়ে তাকায় সে। পরি এক ঝটকে চম্পাকে সায়রের থেকে ছাড়িয়ে নে। ক্রোধ নিয়ে তাকিয়ে থাকে। তোমার এই মুখটা আমি দেখতে চাই না চম্পা। আমার স্বামীকে ছোঁয়ার দ্বিতীয়বার দেখিও না। আমি কিন্তু অত ভালো মেয়ে না যে বারবার তোমার অপরাধ ক্ষমা করে দিবে। চম্পার কথা বলার সুযোগ না দিয়ে পরি ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। সাহেব চুপ করে দাঁড়িয়েছিল। সে চম্পাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার কথাটা পরি বলে দিল। পরি যে একা কত লড়াই করেছে তার ধারণার বাইরে। চম্পা বিনে না হওয়া পর্যন্ত সায়ের আর বাড়িতে আসলো না। তবে বিকেলে একটা চিঠি এসেছে সায়েরের নামে। চামেলি খামটা এসে পরীকে দিয়ে গেয়। চিঠিটা ওলটপালট করে দেখে পরি। চিঠির উপরে ঠিকানা দেওয়া আছে, নুরনগর থেকে এসেছে। পরি একবার ভালো করে খুলে দেখলো। যেহেতু চিঠিটা সায়েরের নাম, তাই অন্যের চিঠি খোলা ঠিক নয় ভেবে পরি খুলল না। রাতে সায়ের ফিরতে চিঠিটা দিল। পরি বলল, নুরনগর থেকে আপনাকে কে চিঠি পেয়েছে নামটা লেখে নেই, খুলে দেখুন তো। সায়ের চিঠিটা হাতে নিয়ে আবার রেখে দিয়ে বলল, এখন পড়তে ইচ্ছা করছে না, পরে পড়বো। পরি ভাবলো ক্লান্ত সায়ের, তাই চিঠিটা আগের স্থানে রেখে দিল। তবে সায়েরকে বিচলিত দেখাচ্ছে খুব। কোনো ঝামেলা হয়েছে। রাতে তেমন ঘুম হলো না পরির। ভয়ানক একটা স্বপ্ন দেখে জেগে উঠল সে। পরিযান পর্ব 19 ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।